সিলেটের ডিসিকে প্রত্যাহার করছে। কি কারণে? মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বলছে মাজারে কোনো মাদক চলবে না। একদিনের ব্যবধানে তাকে চেক করা হয়েছে। সরকারের পুরা সিন্ডিকেট এই মাদকের সাথে জড়িত। লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা তারা নিয়ন্ত্রণ করে। সমাজকে তারা স্থিতিশীল থাকতে দেয় না, কারণ মাদক যারা গ্রহণ করে তারাই তাদের চেলাপেলা আর শিষ্য হয়। প্রধানমন্ত্রী ব্লেম দেয় জামাত ইসলাম নাকি বলছে বাজেটে মাদকের দাম বাড়ানোর জন্য জামাত ইসলাম অখুশি। একটা ফেক একটা আইডি থেকে একটা স্টিকার কাট করা হয়েছে। এইটা দেখা প্রধানমন্ত্রী পর্যন্ত লজ্জা লাগে। একটা জাতির প্রধানমন্ত্রীর ব্যাপারে করুণা হয়। বাজেটের সিস্টেম সম্বন্ধে তিনি ঠিকমতো জানেন না, আইন কানুন সম্বন্ধে তার সুস্পষ্ট ধারণা আছে বলে আমার ধারণা নাই, আমার জানা নাই। তিনি রাষ্ট্র চালাচ্ছেন ফেক একটা কার্ডের উপরে ভিত্তি করে একটা জনসমুদ্রে তিনি বক্তব্য দিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রীর মতো জায়গা থেকে। মাদক কি আমরা গ্রহণ করি? মাদকের ওই যে সংসদে দাঁড়িয়ে একজন এমপি অধ্যাপক মুজিবুর রহমান নায়েবে আমির জামাতের তিনি বলছেন যে মাননীয় স্পিকার, মাদকের দাম বাড়ায় মানে আমরা অসন্তুষ্ট না, কারণ আমাদের এই জায়গায় কেউ মাদক খায় না, মাদক খায় ওই পাশে যারা ওনারা, সুতরাং আমরা অখুশি হওয়ার কোনো কারণ নাই। সুতরাং মিথ্যা বইলা জাতিকে আর বিভ্রান্ত করার দরকার নাই। মাদকের ব্যবসা সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে? সাতক্ষীরার জনগণ তা জানে না। আমি বিশ্বাস করি যারা মাদক ব্যবসা করে তাদের সন্তান মানুষ হইতে পারে না। এই সন্তানগুলো অমানুষ তৈরি হয়। এই মাদকের টাকা দিয়ে কোনো সুস্থ শরীরের মানুষের জন্ম হইতে পারে না। আমরা বিশ্বাস করি যারা মাদকের সিন্ডিকেট তৈরি করে রেখেছে তাদের করুণ পরিণতি হবে তার সন্তান, তার স্ত্রীর হাতে। এই জমিনেই তাদের বিচার হবে। এখনো সময় আছে, মাদক ব্যবসা বন্ধ করো, সমাজকে মুক্তি দাও, সমাজের মানুষকে বাঁচতে দাও। যদি আপনার বাবা মাদকের সাথে জড়িত থাকে, যুদ্ধ ঘোষণা করবেন বাবার বিরুদ্ধে। সে একা মৃত্যু মুখে নিজেদের হাতকে পতিত করছে না, পুরো কমিউনিটিকে, একটা জাতিকে সে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কলেজ আঙ্গিনাগুলোতে মাদকের অভয়ারণ্য, ডিলারশিপ নিয়ে আসে এইখানে। এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে হুমকি দেয়, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেবে। মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির জিরো টলারেন্স। একজন প্রশ্ন করছেন, বর্তমানে মাদকাসক্তি আমাদের সমাজে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ছাত্র শিবির চাইলে তাদের সাংগঠনিক শক্তি দিয়ে বড় অবদান রাখতে পারে, এই বিষয়ে আপনাদের বর্তমান সিদ্ধান্ত বা পরামর্শ কি? আমাদের সাথে যেই লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির মাদক থেকে বিরত রেখেছে। বাংলাদেশে একমাত্র সংগঠন যে সংগঠনের কর্মী, জনশক্তি, শুভাকাঙ্ক্ষী, সুধী যারা রয়েছে তারা শতভাগ মাদক থেকে বিরত। মাদকের সাথে যাদের সম্পর্ক ইসলামী ছাত্র শিবিরের সাথে তাদের আসলে কোনো সম্পর্ক নাই। এটা একটা বড় কল্যাণমুখী কাজ। একটা বিশাল জনগোষ্ঠীকে মাদক থেকে আমরা হেফাজত করতে পেরেছি। মাদক একটা সমাজ ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে গাজীপুরে আপনারা দেখেছেন। মাদকের অর্থ দিতে না পেরে বাবা এবং মায়ের উপরে সন্তান প্রহার করত, আঘাত করত। একটা পর্যায়ে একদিন সকালে মায়ের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ এবং গায়ে হাত তোলার পরে সেই সন্তান বাইরে চলে গেছে, মাদক গ্রহণ করে ঘরে এসে ক্লান্ত শ্রান্ত শুয়ে পড়ছে। বাবা কুঠার হাতে নিয়ে সেই সন্তানের গলার উপরে কুঠার চালিয়ে দিয়েছে। সন্তান হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, কুঠারের আঘাতে গলার অবস্থা খারাপ, রক্ত ঝিরঝির করে পড়ছে। এরকম সময় মা বাবার পা জড়ায় ধরে বলছে, আমাকে আর মাইরো না, আমি আর মাদক খাবো না, তোমাদের আর কিছু করবো না, আমার বাঁচতে দাও। বাবা আর একটা কুঠারের আঘাত দিয়ে বলছে, তুইও বাস, আমিও এবার বেঁচে যাই। এরপরে নিথর দেহ বাবা লাশের সামনে দাঁড়িয়ে আছে, মা সামনে দাঁড়িয়ে আছে, চোখ থেকে অনর্গল পানি পড়ছে। একজন সন্তানের প্রতি একজন বাবা মার কত ভালোবাসা, সেই সন্তানকে হত্যা করে ফেলছে চোখের সামনে। সাংবাদিক প্রশ্ন করছে, নির্বিকার বাবা দাঁড়িয়ে থেকে মুখ থেকে কথা বের হচ্ছে, বলছে যন্ত্রণা শেষ হইল, ও বেঁচে গেল, আমিও বেঁচে গেলাম, কি আর হবে, এখন ফাঁসি দেবে, দিক ফাঁসি, গেলাম মরে, যন্ত্রণা থেকে তো বাঁচলাম। সমাজ ব্যবস্থার করুণ পরিণতি হচ্ছে এইটা। ঐশীর মতো মেয়েদের জন্ম হয়েছে যার বাবা মা পুলিশে চাকরি করে, ঊর্ধ্বতন কর্মকর্তা। সন্তান বন্ধু বান্ধবের সাথে মিশে মাদকের করাল ক্রাশে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছে। বাবা যখন জানতে পেরেছে, বাবা আমাকে তাকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা, তাকে টাকা না দেয়া, নানাভাবে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। বাবা মা একদিন ঘুমিয়ে আছে, ছুরি চালাই দিয়েছে বাবার গলায়, মায়ের গলায়, এবং তারপরে সেই মেয়ে স্বীকার করছে যে আমি বাবা মাকে হত্যা করেছি, কারণ আমার মাদকের টাকা সে দেয়নি। সমাজে এইগুলো বেড়ে চলেছে। সাউথ এশিয়ায় ফিমেল অ্যাডিকশনের পরিমাণ, ফিমেল ড্রাগ অ্যাডিকশনের পরিমাণ গ্রাজুয়ালি ইনক্রিজ হচ্ছে। কিছুদিন আগে ভাইরাল একটা ভিডিও আপনারা দেখেছেন, মাকে
মানে দা হাতে কোপানোর জন্য গেছে। মা তার সন্তানের হাত ধরে বলতেছে, বাপ আমারে মারিস না। বলে মাদকের টাকা দিবা, এখন থেকে টাকা দিতে বলছি না, দিবি? তখন বলছে তুই যা চাইস তাই দেবো, আমারে মারিস না, আমারে বাঁচতে দে। মায়ের করুণ আর্তনাদ, আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। লক্ষ লক্ষ মাদকাসক্ত, ৮০ লক্ষের অধিক বাংলাদেশে এখন মাদকাসক্ত, ড্রাগের ডিলার তৈরি হচ্ছে, মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। এর পূর্বের সরকারের বন্দোবস্তে যারা ছিল তারা মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করত, এখন তারা চলে যাওয়ার পরে আর এক সিন্ডিকেটদের কাছে এই মাদকটা তারা দিয়ে গেছে। মাদকের কার্যক্রমে বাধা সৃষ্টি করার কারণে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে। নোয়াখালীতে আপনারা দেখেছেন, সেখানে আমাদের একজন ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল আমরা দেখেছি আমাদের একজন ভাইকে গাইবান্ধায় হত্যা করা হয়েছে। মাদকের ব্যবসার সাথে জড়িত যুব দল, বিএনপির নেতাকর্মীরা এর বিরুদ্ধে যখন অবস্থান নেওয়া হচ্ছে, তখন তারা অস্ত্র ব্যবহার করে, গোলাবারুদ ব্যবহার করে আমাদেরকে পৃথিবী থেকে শেষ করে দিতে চায়। তারা নিজেরা মাদকাসক্ত। আমি বিশ্বাস করি যারা মাদক ব্যবসা করে তাদের সন্তান মানুষ হইতে পারে না। এই সন্তানগুলো অমানুষ তৈরি হয়। এই মাদকের টাকা দিয়ে কোনো সুস্থ শরীরের মানুষের জন্ম হইতে পারে না। আমরা বিশ্বাস করি যারা মাদকের সিন্ডিকেট তৈরি করে রেখেছে তাদের করুণ পরিণতি হবে তার সন্তান, তার স্ত্রীর হাতে। এই জমিনেই তাদের বিচার হবে। এখনো সময় আছে, মাদক ব্যবসা বন্ধ করো, সমাজকে মুক্তি দাও, সমাজের মানুষকে বাঁচতে দাও। যদি আপনার বাবা মাদকের সাথে জড়িত থাকে, যুদ্ধ ঘোষণা করবেন বাবার বিরুদ্ধে। সে একা মৃত্যু মুখে নিজেদের হাতকে পতিত করছে না, পুরো কমিউনিটিকে, একটা জাতিকে সে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কলেজ আঙ্গিনাগুলোতে মাদকের অভয়ারণ্য, ডিলারশিপ নিয়ে আসে এইখানে। এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদেরকে হুমকি দেয়, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেবে। মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির জিরো টলারেন্স। ২৬ তারিখে মাদক বিরোধী দিবস জুনের। এই মাদক বিরোধী দিবসে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশ ব্যাপী বড় ক্যাম্পেইন করবে। ঢাকায় আমরা ইয়ুথ অ্যাগেইনস্ট ড্রাগ এই স্লোগান সামনে রেখে সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপক মাদকের বিরুদ্ধে আমরা কর্মসূচি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে পালন করব। আপনারা থাকবেন তো সাথে? সুস্থ জীবনের পথে আপনারা থাকবেন সাথে? মাদক একটা সমাজকে ধ্বংস করে, একটা পরিবারকে ধ্বংস করে, একটা কমিউনিটিকে ধ্বংস করে। কিভাবে মানুষ মাদকাসক্ত হয়? মানুষ তার বন্ধু বান্ধবীর সাথে মিশতে গিয়ে এবং সাংস্কৃতিক আগ্রাসন, পশ্চিমা সাংস্কৃতিক ব্যবস্থা আর পেট পচা ভারতীয় সাংস্কৃতিক ব্যবস্থা মাদককে এমনভাবে উপস্থাপন করেছে এগুলো নাকি পুরুষ আর নারীর অধিকার হয়ে গিয়েছে। মাদক কোনোদিন অধিকার হইতে পারে? একটা বাজে জিনিস একটা সমাজকে শেষ করছে, নিজের জীবনকে শেষ করছে, যৌবনকে শেষ করছে, ঘর পরিবার টেকে না, শেষ বয়সে স্ত্রী তার স্বামীর সাথে থাকতে চায় না, যৌবন হারিয়ে ফেলে। আশ্চর্য! ব্লাড ক্যান্সারের রুগী হয়, আলসারের রুগী হয়, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, হার্ট ধ্বংস হয়ে যাচ্ছে, হার্ট স্ট্রোকের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই মাদকের কারণে একটা সমাজ কাঠামো, পরিবার কাঠামো, ব্যক্তি কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে এইটাকে মডার্নাইজেশনের সিম্বল বানিয়েছে। ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে, নিষেধ করেছে, সেটা কোশ্চিনকালেও মডার্নাইজেশনের সিম্বল হতে পারে না। ইসলামের এগেইনস্টে গিয়ে জাতিগতভাবে তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে কাছে যান, সন্তান ঘরের ভিতরে, কন্যা সন্তান তার বাবার কাছে নিরাপদ না, মা তার সন্তানের কাছে নিরাপদ না। সেই পরিবার কাঠামোগুলো আজ আইয়ামে জাহেলিয়াতের চাইতেও চূড়ান্ত পরিণতির দিকে চলে গিয়েছে। বাংলাদেশকে তিলে তিলে সেই ব্যবস্থাপনার দিকে যারা ঠেলে দিতে চায় তাদেরকে আমরা ধিক্কার জানাই। ইসলামী ছাত্র শিবির তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওই ইসলামী ছাত্র শিবিরের সাথে যে লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে, যে কোটি কোটি শিক্ষার্থীকে আমরা বিদায় দিয়েছি আমাদের এই সংগঠন থেকে, বুক ফুলিয়ে, বুকে হাত দিয়ে ইসলামী ছাত্র শিবির বলতে পারে এই সমাজ ব্যবস্থার সবচেয়ে আদর্শ, সবচেয়ে সুশ্রী, সবচেয়ে সুষমামণ্ডিত মানুষ ইসলামী ছাত্র শিবির এই সমাজ ব্যবস্থার জন্য উপহার দিতে সক্ষম হয়েছে। এজন্য ইসলামী ছাত্র শিবিরের উপরে তাদের এত রাগ। ড্রাগের কোটি কোটি টাকার ব্যবসা, ডিলারশিপ সব ধ্বংস করে দিচ্ছে। ক্যাম্পাসগুলো যেখানে ছাত্র সংসদ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা বলছি মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো। একটা কমিউনিটি আমাদের বিরুদ্ধে লেগে গেছে, বামপাড়ায় আগুন ধরে গেছে। বামপাড়া বলতেছে যে এখন মাত্রা মানে ক্যাম্পাসের মধ্যে মাদক ব্যবসা করতে পারে না, খাইতে পারে না, দূরে যেয়ে খাইতে হয়, হাতে ঘা লাগছে। আমরা বলছি এই ক্যাম্পাসে চলবে না, দূরে যেয়ে খেয়ে আসলে খাও, নিজে মরো মরো, 10 জনকে নিয়ে মরবা না। তখন আমাদের বিরুদ্ধে লাগছে আমরা নাকি রাজাকার, আমরা নাকি আলবদর।
আমরা নাকি আশামস, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী। আরো বলছে মুক্তিযুদ্ধ বিরোধী হইলাম কেমনে, আমার জন্ম তো 1993-94 সালে। বলছে না, তারপরেও চেতনায় তোমরা রাজাকার। ওই মাদকের বিরুদ্ধে কথা বলছি। সিলেটের ডিসিকে প্রত্যাহার করছে কি কারণে? মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বলছে মাজারে কোনো মাদক চলবে না। একদিনের ব্যবধানে তাকে চেক করা হয়েছে। সরকারের পুরা সিন্ডিকেট এই মাদকের সাথে জড়িত। লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা তারা নিয়ন্ত্রণ করে। সমাজকে তারা স্থিতিশীল থাকতে দেয় না, কারণ মাদক যারা গ্রহণ করে তারাই তাদের চেলাপেলা আর শিষ্য হয়। প্রধানমন্ত্রী ব্লেম দেয় জামাত ইসলাম নাকি বলছে বাজেটে মাদকের দাম বাড়ানোর জন্য জামাত ইসলাম অখুশি। একটা ফেক একটা আইডি থেকে একটা স্টিকার কাট করা হয়েছে, এইটা দেখা প্রধানমন্ত্রী পর্যন্ত লজ্জা লাগে। একটা জাতির প্রধানমন্ত্রীর ব্যাপারে করুণা হয়। বাজেটের সিস্টেম সম্বন্ধে তিনি ঠিকমতো জানেন না, আইন কানুন সম্বন্ধে তার সুস্পষ্ট ধারণা আছে বলে আমার ধারণা নাই, আমার জানা নাই। তিনি রাষ্ট্র চালাচ্ছেন ফেক একটা কার্ডের উপরে ভিত্তি করে একটা জনসমুদ্রে তিনি বক্তব্য দিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রীর মতো জায়গা থেকে। মাদক কি আমরা গ্রহণ করি? মাদকের ওই যে সংসদে দাঁড়িয়ে একজন এমপি অধ্যাপক মুজিবুর রহমান নায়েবে আমির জামাতের তিনি বলছেন যে মাননীয় স্পিকার, মাদকের দাম বাড়ায় মানে আমরা অসন্তুষ্ট না, কারণ আমাদের এই জায়গায় কেউ মাদক খায় না, মাদক খায় ওই পাশে যারা ওনারা, সুতরাং আমরা অখুশি হওয়ার কোনো কারণ নাই। সুতরাং মিথ্যা বইলা জাতিকে আর বিভ্রান্ত করার দরকার নাই। মাদকের ব্যবসা সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে? সাতক্ষীরার জনগণ তা জানে না। এই থেকে বিরত থাকতে হবে, মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনার সন্তানকে বাঁচান, আপনার পরের প্রজন্মকে বাঁচান, নিজে বাঁচেন, জাতিকে বাঁচান। আমরা আশা করি আমরা সবাই এই মাদকের বিরুদ্ধে সংঘবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সমাজে আমরা এই মাদককে প্রশ্রয় দেব না, যেটা আমার জাতিকে ধ্বংস করে ফেলে। একাডেমিক পড়াশোনা, ক্যারিয়ার গাইডলাইন বা স্কিল ডেভেলপমেন্ট, আপনার নারীরা শিক্ষার্থীরা কি কি সাপোর্ট পদক্ষেপ নেন? আমরা নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী সবার জন্যই, শিক্ষার্থীদের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট কোর্স যেমন কম্পিউটার কোর্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, একাডেমিক হাব, এরপরে হচ্ছে নানা ধরনের ক্যারিয়ার সামিট টাইপের প্রোগ্রাম, অলিম্পিয়াড প্রোগ্রামের আয়োজনগুলো করে থাকি। যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে যান তাদের জন্য ইসলামী ছাত্র শিবিরের আইএলস প্রোগ্রামের আয়োজন করা হয়। এডুকেশন এক্সপো প্রোগ্রাম আমরা করি কলেজে কলেজে। হায়ার স্টাডি থেকে শুরু করে বিসিএস, বিজিএস, গভর্নমেন্ট জব, প্রাইভেট জবের জন্য যে ধরনের কোয়ালিটি, সফট স্কিল, হার্ড স্কিল প্রয়োজন, সেইগুলো অনলাইন এবং অফলাইনের বিভিন্ন ধরনের কার্যক্রম ইসলামী ছাত্র শিবির পরিচালনা করে। সেখানে ছেলে মেয়ে উভয়ই আমাদের এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে। এবং এসএসসি পরীক্ষা হয়ে গেল, এখন এই পরীক্ষার্থীদের নিয়ে, হাজার হাজার পরীক্ষার্থীদের নিয়ে আমাদের এখন অনলাইন কোর্স চলমান আছে, যেখানে আমরা ইংরেজি শিখাচ্ছি, কম্পিউটার শিখাচ্ছি। মাসব্যাপী এই কোর্সগুলো চলছে এবং সার্টিফিকেশন কোর্স, আমরা সার্টিফিকেট দেব। প্রতিটা কলেজেই আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো চলে। একজন স্টুডেন্ট একাডেমিয়ার পাশাপাশি জব অ্যাফিলিয়েশনের জন্য যে ধরনের তার প্রয়োজন, সেই চাহিদাগুলো সফট স্কিল, হার্ড স্কিল ডেভেলপমেন্টের সেই চাহিদা পূরণের জন্য আমরা ওয়ার্কশপ করি। সিভি রাইটিং ওয়ার্কশপ, সফট স্কিল নেটওয়ার্কিং ডেভেলপমেন্টের ওয়ার্কশপ, সোশ্যাল এঙ্গেজমেন্টের জন্য সোশ্যাল ডিজিটাল সোশ্যাল মার্কেটিংগুলো কীভাবে করতে হয় তার উপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, অন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্টের জন্য অন্টারপ্রেনিয়ারশিপ অলিম্পিয়াডের আয়োজন করা, সায়েন্স ফেস্টের আয়োজন করা, এরপরে অনেক ধরনের প্রোগ্রাম, বিজনেস আইডিয়া কন্টেস্ট, ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, এবং শত শত প্রোগ্রাম, আইডিয়া কন্টেস্ট, ইয়ত আইডিয়া কন্টেস্টগুলো, এগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা আয়োজন করি। আমরা আশা করি সরকারি কলেজগুলোতেও এই আয়োজনে আপনারা আমাদের সাথে থাকবেন। যখন এই প্রোগ্রামগুলো লঞ্চ করা হবে আপনারা এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমরা ন্যাশন ওয়াইড আমরা সফট স্কিল, হার্ড স্কিলের প্রায় 20 থেকে 22টা ইন্ডিকেটরে সারা দেশের স্টুডেন্টদেরকে আমরা ট্রেন আপ করব। সেটা হাইব্রিড একটা মডেলে, অনলাইন অ্যাফিলিয়েশন থাকবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের কোর্স চালু করে। এই কোর্সের চালুর জন্য একটা মেয়াদ থাকে এবং সার্টিফিকেট দেওয়া হয়। ওই কোর্সগুলো করে অটোমেটিক্যালি আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। প্রতিটা পরীক্ষায় পাস করলে আপনাকে একটা সার্টিফিকেট দেয়। সেই মডেল আমরা এলএমএস মডেল, লার্নিং ডেভেলপমেন্ট মডেল আমরা দাঁড় করিয়েছি। অতি দ্রুতই আপনারা জানতে পারবেন, সামনের মাস থেকেই সারা বাংলাদেশ ব্যাপী প্রতি মাসেই আমরা বড় বড় এক একটা প্রজেক্ট চালু করব। এখানে আপনারা এআইয়ের যে ব্যবহার, জিমিনির ব্যবহার, চ্যাট জিপিটির ব্যবহার, এরপরে ডিজিটাল মার্কেটিং, এর বাইরে এআই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে বিজনেস ডেভেলপ করা যায়, বিজনেসের ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে জব অ্যাফিলিয়েশন করার জন্য, নেটওয়ার্কিংয়ের জন্য কোন ধরনের কোয়ালিটি কিভাবে ডেভেলপ করতে হয়,
সিবি রাইটিং, হায়ার স্টাডির জন্য এসওপি লেখা থেকে শুরু করে হায়ার স্টাডির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এঙ্গেজমেন্ট করা, বিসিএসের বিভিন্ন ধরনের সার্ভিস অনলাইনে ইসলামী ছাত্র শিবির বিভিন্ন সময় প্রোভাইড করে, বিজিএসের জন্য এনটিআরসি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নানা ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি। এগুলো আরও ম্যাসিভ স্কেলে করার জন্য আমরা বিগত কয়েক বছর ধরে এই সিস্টেম ডেভেলপের জন্য কাজ করছি। আলহামদুলিল্লাহ আমরা সেটা একেবারেই এন্ডিং পর্যায়ে, এখন আমরা লঞ্চ করব। আশা করি আপনি সাতক্ষীরায় বসেও একেবারে আধুনিক এই প্রযুক্তির ব্যবহারটা আপনারা করতে পারবেন। একটা মোবাইল এঙ্গেজমেন্ট থাকলেই হবে, আশা করি সেটা সবারই আছে। সময় ফেসবুকে ব্যবহার না করে যৌবনের এই সময়গুলোকে উলটপালট কাজে না লাগিয়ে এই সমাজের জন্য, জাতির জন্য, আপনার নিজেকে করার জন্য আপনারা কাজে লাগাবেন। এই জন্য ইসলামী ছাত্র শিবির কান্ট্রি ওয়াইড লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে ট্রেন আপ করার জন্য আমরা এই সিস্টেমগুলো ডেভেলপ করেছি। আগামীর মাস থেকে ইনশাল্লাহ আমরা এই হাইব্রিড মডেল, ফিজিক্যাল এবং পাশাপাশি অনলাইন, এই দুইটা মডেলকে একসাথে কম্বাইন করে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম লঞ্চ করব। আপনারা সেই সার্কুলার পাবেন, আশা করি আপনারা সেগুলোতে অ্যাটেন্ড করবেন। ইসলামী ছাত্র শিবিরের ওয়েবসাইটের সাথে, পেজের সাথে আপনারা এঙ্গেজ থাকলে এই সার্কুলারগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন। সেখানে আমাদের বোনদের জন্য, আমাদের ভাইদের জন্য, সবার জন্য ওপেন প্রোগ্রাম। এই প্রোগ্রামের জন্য শিবিরের সাথী কর্মী সদস্য শিবির করাটা বাউন্ডিংস না, দরকারও নাই, কারণ বোনদেরকে আমরা শিবিরের ওই সাথী সদস্য বানাইও না। কিন্তু আমাদের সব সার্ভিসটা থাকে, আপনারা রাষ্ট্রের পার্ট, আমরাও রাষ্ট্রের পার্ট। আমরা সমাজকে নিয়ে স্বপ্ন দেখি, ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে সমৃদ্ধশালী, সুখী, আত্মপ্রত্যয়ী, স্বনির্ভর একটা বাংলাদেশ আমরা গড়তে। তরুণ প্রজন্ম যা রাষ্ট্রের কাছে পাওয়ার দরকার ছিল তা রাষ্ট্র দিচ্ছে না, যে এই জিনিসটা দায়িত্ববোধের জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে প্রোভাইড করবে ইনশাআল্লাহ। আমি ভাই সনাতনী ধর্মের, আমি কেন শিবিরে যুক্ত হব? ছাত্র শিবিরের সব কার্যক্রম ইসলাম রিলেটেড। আপনার স্কিল ডেভেলপমেন্ট, স্টুডেন্ট অ্যাফিলিয়েটেড যে প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামে আপনি ইসলামী ছাত্র শিবিরের যুক্ত হতে পারেন। আমরা কারো ধর্মের প্রতি আঘাত করি না, শ্রদ্ধাবোধ আছে। আপনি যে ধর্ম পালন করেন সেই ধর্মের উপরেই আপনি গুরুত্ব দেন, সেই ধর্মই আপনি পালন করেন, এটার ব্যাপারে আমাদের কথা নাই। তবে আমাদের এই নবীনবরণ প্রোগ্রাম, অলিম্পিয়াড প্রোগ্রাম, সামিট প্রোগ্রাম, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো যত শত শত প্রোগ্রাম আছে, এগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যোগ দিলে পরবর্তীতে বাধ্যতামূলক জামাত ইসলামে যোগ দিতে হবে কিনা? না না, সুযোগ, এরকম কোনো জোর জবরদস্তি নাই। শিবির জামাত এক জিনিস না। ছাত্র শিবির অটোনোমাস একটা ছাত্র সংগঠন, কিন্তু আদর্শিকভাবে জামাত ইসলামের সাথে আমাদের অ্যালাইনমেন্ট আছে। আদর্শিকভাবে সব ইসলামী রাজনৈতিক দলের সাথেই আমাদের অ্যালাইনমেন্ট আছে। তারা হচ্ছে সমাজের সকল সমস্যা ইসলাম দিয়ে সমাধান করবে, জামাত ইসলামী। আর এটা সম্ভব কারণ রাসূল এটা করে গিয়েছেন। রাসূলের ওফাতের পরে 1000 বছর ধরে এই পৃথিবীতে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা, ইসলাম দিয়ে অর্থ পরিচালনা, রাজনীতি, সমাজনীতি, ব্যক্তি জীবন পরিচালনার সব সমাধান ইসলামের মধ্যে আছে। জামাত ইসলামী সেই কথাই বলে, প্রচলিত সমস্যার সমাধান মানুষ যেটা রচনা করছে এটা কখনোই স্যাটিসফ্যাক্টরি হতে পারে না। একমাত্র স্যাটিসফ্যাক্টরি এটাই হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দিয়েছে। সেই কালামুল্লাহ দিয়েই মানুষের সকল সমস্যার সমাধান করবে। ইসলামী রাষ্ট্রে অমুসলিমের অধিকার আছে, আলাদা একটা পার্ট ইসলামী শরিয়ার, যে ইসলামী রাষ্ট্রে যারা অন্য অন্য ধর্মের আছে তাদের মর্যাদা কি হবে, এবং ইসলামী রাষ্ট্রে অমুসলিমের সকল সুযোগ সুবিধা মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কেউ যদি এই রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের অধীনে কোনো অমুসলিমের গায়ে হাত দেয়, তার ব্যাপারে ইসলামী আইনে সর্বোচ্চ দণ্ড, মৃত্যুদণ্ড পর্যন্ত ইসলাম নিশ্চিত করবে। অনৈতিকভাবে এবং জোরপূর্বক কারো সম্পদ দখল, সে অমুসলিম হইলেও তার জন্য এটা জায়েজ নাই। এরকম বিধিবিধান ইসলামে সংরক্ষিত করা আছে ইসলামী রাষ্ট্রে অমুসলিমের অধিকারগুলো। সুতরাং এইটা দিয়ে জামাত ইসলাম সব সমস্যার সমাধান করতে চায়। আর ইসলামী ছাত্র শিবির ছাত্রদের, তরুণ প্রজন্মের জীবনকে ইসলামের আদলে রাঙিয়ে তুলতে চায়। আমরা বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। অল সর্টস অফ প্রবলেমস ইউ ক্যান বি সলিউট বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ ইসলাম অর দ্য ফিলসফি অফ ইসলাম। ইসলাম হচ্ছে এমন একটা দিন যেই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ইনকর্পোরেট করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং সেইটার সমাধান কিভাবে করব, সেই জিনিসগুলোই তরুণ ছাত্র সমাজের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি। আমাদের প্রথম কথাই হচ্ছে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে, ইসলামের আহ্বান, ইনভাইটেশন, নট ফোর্সফুলি, ইনভাইটেশন পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং প্র্যাকটিক্যাল লাইফে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা, রেসপন্সিবিলিটি অ্যারাইজ করা, এটা করতে হবে। আর আমরা বলছি আমরা কোরআন এবং সুন্নাহের আলোকে তোমার লাইফকে রিকনস্ট্রাকশন করে দিব।
তোমার জীবনটা যেভাবে চলছে এটা এইভাবে চলতে পারে না। ইসলাম তোমাকে এই সাজেশন দেয়, তোমার এটা মানতে হবে, পর্দার বিধান মানতে হবে, হারাম খেতে পারবে না, হালাল খেতে হবে, অপরের ঘের বাড়ি দখল করা যাবে না, সম্পদ দখল করা যাবে না। ইসলাম এইটা বলে। এইটা হচ্ছে আমানতদারিতা। কেউ তোমার আমানতদারিতায় হস্তক্ষেপ করলে সেই বিষয়গুলো এইভাবে সমাধান করতে হবে। তুমি কারো আমানত নষ্ট করতে পারবা না, এরপরে কারো শ্লীলতাহানি করা যাবে না, কারো অধিকার নষ্ট করা যাবে না। ইসলাম প্রত্যেকটা ব্যক্তি এবং রাষ্ট্র জীবনে কি সমাধান দিয়েছে সেই জিনিসগুলো ব্যক্তিকে জানানোর মধ্য দিয়ে তার লাইফকে রিকনস্ট্রাকশন করা আমার রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব। সেই কাজটাই ইসলামী ছাত্র শিবির করে থাকে। এই জন্য আপনার ভালো লাগলে ছাত্র শিবির করবেন। এরপরে আপনি ছাত্র জীবন শেষ করার পরে আপনার উইশ, আপনি কোন আন্দোলন, কোন দল, কোন রাজনীতি করবেন এটা আপনার ব্যাপার। এই ব্যাপারে আমরা চাপাচাপি করি না। এবং ইসলামী ছাত্র শিবির টোটালি সেপারেট একটা স্টুডেন্ট অর্গানাইজেশন, বাট আমরা যে আইডিওলজি ধারণ করি এই আইডিওলজির সাথে জামাত ইসলামের আইডিওলজি টোটালি ইন্টারকানেক্টেড। নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও নারীদের প্রতি সামাজিক বৈষম্য ছাত্র শিবিরের ভূমিকা কী? আমরা এটা নিয়ে সেভারেল টাইম প্রোগ্রাম করেছি। এই আইন কানুনের যে লুফলসগুলো আছে ইন্টারিমের সময় আমরা সেগুলো বলার চেষ্টা করেছি। সিম্পোজিয়াম, সেমিনার, মিছিল, মিটিং, অবস্থান কর্মসূচি, সরকারকে বারবার বলা, নারী শিশু অধিকার প্রতিরোধ আইন যেটা আছে, এখানে একটা নারী শিশু অধিকার ট্রাইব্যুনাল আছে। এই ট্রাইব্যুনালের অবস্থা এত ভঙ্গুর, এখানে প্রতি বছর হাজার হাজার মামলা দায়ের হয়, কিন্তু সেই মামলা নিষ্পত্তি হতে, একটা মামলা শুনানি হতে অ্যাভারেজে 3 বছর 7 মাস সময় লাগে। এই যে 4 মাসে প্রায় 5,500 মামলা দায়ের হয়েছে, কিন্তু একটা মামলারও প্রতিকার সেখানে হয়নি। রামিসা হত্যাকাণ্ড নিয়ে আমরা একটু ভয়েস রেজ করেছি, এই জন্য তার বিচার 2 দিনে কিন্তু হয়ে গেছে। বাকিগুলো এত দীর্ঘসূত্রিতা করা হয় কেন? এজন্য আমরা বলেছিলাম বিচার বিভাগীয় আলাদা একটা সচিবালয় প্রয়োজন, যেটার জন্য আইনি লড়াই। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শিশির মনির ভাই তিনি এই মামলা দায়ের করেন এবং এই মামলার রায় কোর্ট থেকে দেওয়া হয়েছে। হাইকোর্টের জন্য, সুপ্রিম কোর্টের জন্য আলাদা বিচার বিভাগীয় সচিবালয় থাকতে হবে। বিএমপি এই সংস্কার তো মানেই নাই, এই সচিবালয়কে ভ্যানিশ করে দিয়ে তার দলের সচিবালয়ের সাথে এটা অ্যালাইন করছে, অর্থাৎ রাষ্ট্রের নির্বাহী বিভাগের সাথে এটা অ্যালাইন করে রাখছে। সচিবালয়ের যদি নিয়োগ দেয় সচিব অথবা আইন মন্ত্রণালয় বিচারক নিয়োগ দেয়, সেই বিচারক জীবনে কোনো দিন এই সরকারের এগেইনস্টে কোনো রায় দেবে? বিশেষ বিবেচনায় তাদেরকে জামিন দেবে, স্বাভাবিকভাবে এইগুলো লেনদি করবে। যারা হচ্ছে বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি থাকে সরকারি দলে, তাদের চোখের দিকে তাকায় কোনো রায় দিতে পারবে না, কারণ বিচার বিভাগ তো তারা স্বাধীন না, তারা কন্ট্রোল হয় সরকার কর্তৃক। প্রধান বিচারপতি নিয়োগ হয় রাষ্ট্রপতি কর্তৃক, প্রধানমন্ত্রী যা বলে সেই অনুযায়ী বিচারককে রায় সাজাতে হয়, রায় দিতে হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে একটা রাষ্ট্র কোনোদিন স্বাধীনভাবে চলতে পারে না। যদিও কনস্টিটিউশন বলেছে বিচার বিভাগ আলাদা একটা রাষ্ট্রের স্তম্ভ, আইন বিভাগকে অবশ্যই আলাদা করতে হবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে, কিন্তু সেই কাজটা বিগত 50 বছরে কোনো সরকার করে নাই। কারণ তারা জানে এইটা যদি আলাদা করা হয় তাহলে তারা যে অপকর্মগুলো করে তাতে তারা ফেঁসে যাবে। জামাত ইসলামী এর ব্যাপারে কথা বলেছে যে না, বিচারককে স্বাধীনতা দিতে হবে, স্বাধীনভাবে বিচার বিভাগ পরিচালিত হতে হবে। বর্তমান সরকার সেটা মানে না, না মানলে আর কী বা করার আছে? ক্ষমতায় তো গেছে তারা, জনগণ দেখছে সব, ভবিষ্যতে এর জবাব জনগণ দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে কি হাদি হত্যার বিচার দেখতে পাবো? আমরা কনফিউজড। ইন্টারিমের সময় আমরা বারবার বলছিলাম যে আপনারা বিচারটা করে দিয়ে যান। কোনো একটা ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাতের কারণে এইটা করে নাই। এই হাতটা কত দূর লম্বা তা আমরা মমতা ব্যানার্জির বক্তব্যে কিছুটা আপনারা আজ করতে পেরেছেন, যদিও আমরা এটা জানি। এখানে কোন জায়গা থেকে প্রেসক্রিপশনটাও এসেছে সেটাও আমরা জানি। কারা হত্যাকাণ্ডের সাথে কিভাবে মেটিকুলাস ডিজাইন করেছে। মমতা ব্যানার্জি বলছে এই নামটা যদি আমি বলি তাহলে অস্থির হয়ে যাবে পুরো বাংলাদেশ। এমন একজন ব্যক্তি এটার সাথে জড়িত, এমন সংস্থা এটার সাথে জড়িত। কারা জানতে চাই জনগণ। এই বিচারের এখনো পর্যন্ত তদন্ত রিপোর্টটা পর্যন্ত জমা দেওয়া হয়নি। বিচার শুরু তো অনেক দূরের কথা, বারবার পিছাচ্ছে। সাগর রুনির হত্যাকাণ্ডের মতোই একই দশার দিকে এই হাদি হত্যাকাণ্ডটা যাচ্ছে। মিছিল করা হচ্ছে, বারবার বলা হচ্ছে, প্রত্যেকটা প্রোগ্রামে সরকারের কাছে আমরা দাবি তুলছি যে সরকার জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করলো, তারা বলল আওয়ামী লীগের বিচার করবে, এই রক্তের বিচারগুলো করবে। তারা বলেছিল হাদি হত্যার বিচার করবে, সকল প্রকার সংস্কার তারা করবে, গণভোট তারা মানবে, কিন্তু তারা আত্মস্বীকৃত বেইমানির পরিচয় তারা দিল। তারা তাদের কথাগুলো তারা রাখে নাই। জনগণ সময়ের অপেক্ষা করে, এই সময় অনুযায়ী তাদের জবাব তারা দিবে ইনশাআল্লাহ। যারা বেইমানি করেছে কোনো বেইমানের ঠাঁই এই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ।